অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ তবারক হোসেন ভূঁইয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং জুরিস কনসাল্টস অ্যান্ড লিগ্যাল সলিউশন বা JLS ল ফার্মের হেড অব চেম্বার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রের ডিগ্রির পাশাপাশি তিনি এমফিল এবং PhD সম্পন্ন করেছেন এবং কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে উচ্চতর আইনি শিক্ষা গ্রহণ করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র্যাবের কথিত আয়নাঘর এবং গুম সংক্রান্ত মামলায় কয়েকজন অভিযুক্ত সামরিক কর্মকর্তার পক্ষে আইনজীবী হিসাবে তার বক্তব্য বিশেষভাবে আলোচিত হয়েছে। তদন্তের নিরপেক্ষতা, আসামি নির্বাচনের প্রক্রিয়া, কমান্ড রেসপন্সিবিলিটি, সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা এবং অভিযুক্তদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন তুলেছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে তিনি কথিত আয়নাঘর বা TFI সেলও পরিদর্শন করেছেন। আজকে সাক্ষাৎকারে তার কাছ থেকে আমরা জানতে চাইব আয়নাঘর পরিদর্শনে তিনি কি দেখেছেন, মামলার প্রমাণ কতটা শক্তিশালী, আসামি পক্ষের প্রধান আপত্তি কি এবং বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে তিনি কতটা নিরপেক্ষ এবং আইনসম্মত বলে মনে করেন। চলুন শোনা যাক ডক্টর মোহাম্মদ তোবারক হোসেন ভূঁইয়ার সাক্ষাৎকার। কি বলছেন তিনি আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনাল এবং তার বিচার প্রক্রিয়া নিয়ে। ধন্যবাদ ডক্টর তোবারক হোসেন। আমি প্রথমেই জানতে চাই, আপনারা গিয়েছিলেন, আপনার অনুরোধেই মূলত এই TFI সেল দেখতে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা প্রতিটা মিডিয়াতে দেখলাম আপনারা গিয়েছিলেন কথিত আয়নাঘর দেখতে। কি দেখলেন সেখানে? ফার্স্ট অফ অল আমিও আপনাকে ধন্যবাদ। এই প্রথম আপনি আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সাথে দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আশা করি আপনার প্ল্যাটফর্মে আমি স্বচ্ছ এবং নিরপেক্ষ কথাই বলতে পারবো। প্রথম কথা হলো যে এবার যে পরিদর্শনটা হয়েছে মাননীয় ট্রাইব্যুনালের সদস্য এবং চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউশন টিম, আমরা সেখানে ডিফেন্স লয়াররাও আমন্ত্রিত ছিলাম। আমি অ্যাকচুয়ালি কোনো আবেদন এবার করি নাই, এর আগে আমি আবেদন করেছিলাম, এর আগে আমি এই জায়গাটা ভিজিট করেছি। তবে এটা হলো কথিত TFI সেল, আমি আগেও বলেছি, আপনাকেও বলছি। এটা আয়নাঘর কিভাবে আসলো সেটা আমার জানা নেই, এটা কথিত TFI সেল, সেখানে আমরা গিয়েছিলাম। আর TFI সেল বলতে যদি আপনি জানতে চান, আমি আগেও বলেছি, আই রিপিট, সেটা হলো, আপনি এখানেও রিপিট করছি, সেটা হলো যে TFI সেল ইজ এ কনসেপ্ট, এটা কোনো পার্টিকুলার প্লেস না। সেটা সম্ভবত 2005 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পত্র প্রেরণ করা হয়, সেখানে একটা TFI মানে টাস্ক ফোর্স ইন্টারোগেশন টিম, যেটা ক্রিমিনালদেরকে ইন্টারোগেশন করার জন্য, তথ্য বের করার জন্য গঠন করা হয়েছিল। সেখানে কয়েকটা এজেন্সির মেম্বাররা থাকবে, চিঠিতে ওইরকমই লেখা ছিল। পরবর্তীতে আরেকটা চিঠি সম্ভবত 2008 সালে দেওয়া হয়, সেখানে CID ছিল না, CID কে যুক্ত করা হয়। সেখানে বলা ছিল এই টিমে যখন কাজ করবে তখন যে সিনিয়র মোস্ট মেম্বার থাকবে তিনি এটার টিম লিডার হবে, বাকিরা কাজ করবে। আর র্যাব ছিল শুধু সাচিবিক দায়িত্ব পালন করবে, দ্যাট মিন্স সেক্রেটারিয়াল টাস্ক, লজিস্টিক সাপোর্ট। তার মানে এটা বাংলাদেশের সম্মিলিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গঠিত একটি সেল, তাই তো বলছেন আপনি? এরকমই ছিল একটা সেল। ইট ইজ এ কনসেপ্ট, ইট কুড বি এনিহোয়ার। এটা নট নেসেসারি র্যাব 1-এ হইতে হবে, এটা রাজশাহীতে হইতে পারে, এটা ঢাকায় হইতে পারে, এটা মালিটোলায় হইতে পারে, পুরনো ঢাকায় হইতে পারে। সো র্যাব 1 was not a particular place that আমরা যাকে বলবো TFI সেল, এবং আমি সেই কথাটাই বারবার বলে আসছি। তো এখন আপনারা সেখানে গেলেন, আপনারা সেখানে যাওয়ার পর আপনি বাস্তবে কি দেখলেন সেটা বলবেন আমাকে। আর অভিযোগ পত্রে যেভাবে নির্যাতন কেন্দ্রের বর্ণনা দেওয়া হয়েছে, ঘটনাস্থলের যে বর্তমান কাঠামো, আয়তন, অবস্থার সঙ্গে তার কতটা মিল আছে বলে আপনার মনে হয়? দেখেন, এই প্রশ্নের উত্তরটা আমি এক কথায় দিতে পারবো না, এই জন্য যে আমি তো ফর্মাল চার্জটা পড়েছি, অনেকগুলা চার্জ, এবং মেমোরি থেকে বলা ঠিক হবে না। তবে আমার যতটুকু মনে আছে, সো ফার আই ক্যান রিকল, ফর্মাল চার্জে এবং দৈর্ঘ্য প্রস্থ
ইঞ্চি, কত ইঞ্চি বাই কত ইঞ্চি ফুট, এইভাবে লেখা আছে। আমার প্রশ্ন হলো, শুধু চোখের আন্দাজে এত নিখুঁত ভাবে লেখাটা ইটস জাস্ট ইম্পসিবল এখানে। আরেকটা হলো যে কৌশলগত কারণে আমার প্রফেশনাল দায়িত্ব পালনের স্বার্থে অনেক কিছু আমি এখানে বলবো না, যেটা আমি উপযুক্ত সময়ে মহামান্য ট্রাইব্যুনালকে বলবো। তবে একটি কথা বলি, যে যেই বর্ণনাই হোক, সেই বর্ণনা মিল অমিলের কথায় আমি যাব না। কিন্তু প্রশ্ন হলো, এখানে একটা গুম কমিশন হয়েছিল, আমাকে দেখতে হবে সেই গুম কমিশনের পরে গুম কমিশনের সাথে ভিকটিমরা কেউ গিয়েছিল কিনা, এবং এর পরে অভিযোগপত্রটা গঠন করা হয়েছিল কিনা। যদি এরকম হয় তাহলে একরকম হবে, যদি এরকম না হয় তাহলে অন্যরকম হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আমি এর চাইতে আরেকটা বেশি প্রশ্ন ডিটেলে আমি করতে চাই ডক্টর ভূঁইয়া, সেটা হচ্ছে সিরিয়াতে যখন আমরা দেখলাম যে সিরিয়াতে নতুন মানে সরকার গঠিত হলো এবং আসাদের কথিত গুম মানে ইয়ে থেকে বা গুমগুলো মানে ঘরগুলো থেকে বেরিয়ে আসছে অসংখ্য মানুষ এবং তাদের ভিডিও আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটি ইনসিডেন্টও পাওয়া গেল না যেখানে গুম ঘর থেকে, এসব কথিত আয়না ঘর থেকে কেউ বেরিয়ে আসছে, ভিডিও দেওয়া হচ্ছে, এরকম কাউকে দেখানো হয়নি। শুধুমাত্র আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজমের পুত্র, তিনি বেরিয়ে আসছেন একটি নতুন গামছা নিয়ে এবং অনেক কান্নাকাটি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এবং আমরা আরো কয়েকজনকে দেখেছি, তারা 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 ভিডিও দিয়েছেন, খুব ফ্রেশ ভিডিও, এবং যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপনাকে আমি সেই বিতর্কে টানবো না, আপনি আমাকে বলুন যে বাংলাদেশের ক্ষেত্রে এরকম কোনো প্রমাণাদি প্রসিকিউশন আপনাদেরকে দিতে পেরেছে কিনা। কিসের প্রমাণ? গুম খুন? হ্যাঁ, এরকম এরকম প্রমাণাদি, একদম ধরুন এই যে ভিডিও বেরোচ্ছে, যে যেটা আমরা দেখেছি সিরিয়াতে। আসলে আমি যদি বুঝে থাকি, আপনি যেটা ইন্ডিকেট করছেন যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির বিষয়গুলা, তো সেটা যদি আপনি একাডেমিক থিওরিটিক্যাল ডিসকাশনে বলেন, সেটা আমি প্রথম থেকে বলে আসছি যে এখনো তো বিচার প্রক্রিয়া চলছে, এখনো তো কনক্লুসিভ কিছু হয়নি। আমার মতে, আমি যতটুকু পড়াশোনা করেছি, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যেটা ডিফাইন করা হয়েছে, ওয়াইড স্প্রেড হইতে হবে, তারপর আপনার সিস্টেমেটিক হইতে হবে যেটা, এবং টার্গেটেড, এবং কোন সুনির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে হতে হবে। রাইট। তো যেই ডেফিনেশনটা দেওয়া হয়েছে, সেই ডেফিনেশন অনুযায়ী হোয়াট ইজ ওয়াইড স্প্রেড ইজ নট ডিফাইন্ড, এটা আমি আইনে কোথাও ডিফাইন করতে পারিনি, দেখি নাই। তারপরে সিস্টেমেটিক, হোয়াট ইজ সিস্টেমেটিক, লাইক রুয়ান্ডাতে কিছু ঘটনা ঘটেছে, রুয়ান্ডাতে সম্ভবত রুয়ান্ডাতেই যে মেয়েদেরকে ফোর্স ম্যারেজের মাধ্যমে মিলিটেন্টদের সাথে আন্ডার কম্পালশন তাদেরকে কনসিভ করানো হতো, এবং উইথ এন ইমপ্রেশন দ্যাট এই যে বাচ্চাগুলো হবে, সেই বাচ্চাগুলো পরে যায় মিলিটেন্টদের সাথে যোগ দিবে। এই যে একটা কনসেপ্ট তৈরি করেছে যে ফ্রম দি বিগিনিং টু দি এন্ড একটা সিস্টেম, এটা একটা সিস্টেমেটিক। এবং দ্বিতীয় মহাযুদ্ধে যেটি হয়েছিল, যে একটি জার্মান নীল চোখের বা আর্য জাতি তৈরি করার জন্য যেভাবে হিটলার কাজগুলো করেছিলেন, সেটাও এটার সাথে যুক্ত। নুরেমবার্গ ইট ক্যান বি সিস্টেমেটিক। ওয়াইড স্প্রেড হইতে পারে যে ধরেন মিলিয়ন অফ পিপল আর থাউজেন্ডস অফ পিপল আর কিল টুগেদার, এই বিষয়গুলো আসবে, আমি আদালতেও বলেছি, আরো বলার সুযোগ আছে। তো এই জিনিসগুলো তো আছে। তো আমার মতে যদি আপনি বলেন যে তাহলে যে এই যে ডেফিনেশনটা দেওয়া আছে সেকশন 3-তে, সেই ডেফিনেশন অনুযায়ী আমার মতে, তাছাড়া কিন্তু আমাদের দেশীয় আইনে যথেষ্ট স্কোপ ছিল। আমাদের যে পেনাল কোড আছে, সেই পেনাল কোডে আপনি দেখবেন যে অ্যাবডাকশনের কথা বলা আছে, অ্যাবডাকশনের প্রভিশন আমাদের পেনাল কোডে আছে, এবং রংফুল রেস্টেন্টের বিষয়ে বলা আছে, এবং রংফুল কনফাইনমেন্টের কথা বলা আছে। স্পেশালি সেকশন 346 পেনাল কোডে এখানে বলা আছে রংফুল কনফাইনমেন্ট ইন সিক্রেট। আপনি দেখেন এটা কিন্তু যথেষ্ট এক্সস্টিভ, আমাদের এই প্রভিশন গুলো রয়েছে। লাইক ইফ আই মেনশন যে 339 wrongful restraint, 340 wrongful confinement, section 346 wrongful confinement in secret, and then section 348 wrongful confinement to extort confession, এবং section 363 abduction, সবই তো আছে এখানে।
তো আমার মতে যে নর্মাল ক্রিমিনাল কোর্টে এই বিচারটা হওয়া সম্ভব ছিল। এখন বিচার চলমান আছে এবং সুযোগও আছে। আপনি সেকশন 11 আলফা, ইফ আই এম নট রং, ওই আইসিটি অ্যাক্টের 73 তে বলা আছে ট্রান্সফার অফ কেস at any stage of the proceeding if the evidence suggests that this case is not triable by the ICT, তখন মাননীয় বিচারক মণ্ডলী সেটা ট্রান্সফার করে দিতে সুযোগ আছে, ট্রান্সফার করে অ্যাপ্রোপ্রিয়েট কোর্টে দিতে ডক্টর ভুইয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন, এটা তো একটা জি। বিশেষ প্রক্রিয়া ছিল এবং তা নিয়ে যথেষ্ট রকমের সন্দেহ প্রকাশ করা হয়েছে, তা নিয়ে যথেষ্ট রকমের মানে বিতর্ক আছে, সেই বিতর্কে আমি এখন যাব না। কিন্তু জি। উনি যখন এই কি বলে বিশেষ মানে ইয়ে দিয়ে রাষ্ট্রপতির আদেশ বলে, অধ্যাদেশ বলে, এই 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 আইসিটি অ্যাক্টের ভেতরে পরিবর্তন আনলেন, সেটা নিয়েও তো চ্যালেঞ্জ হয়েছে আদালতে, এবং সেই আদালত বারবার সেই আদালত মানে চ্যালেঞ্জকে খারিজ করে দিচ্ছে। জি। এখন আপনারা আসলে কোন অবস্থায় আছেন? আপনাদের আমি আপনার কাছে আপনার আর্গুমেন্ট জানতে চাই না, কারণ আর্গুমেন্ট একজন আইনজীবীর একটা মানে খুবই সিক্রেট ব্যাপার এবং আদালতের সামনে আপনি পেশ জি, করবেন। জি। কিন্তু আপনি কি সাধারণ মানুষকে একটা প্রশ্ন উত্তর দিতে পারেন যে ধরুন কেন কেন এই অপরাধগুলোকে তারা নিয়ে গেল? এটা কি খুবই রাজনৈতিক মানে রাজনৈতিক অসুয়া বা রাজনৈতিক হিংসার বশীভূত হয়ে যে কিছু মানুষকে শাস্তি দিতেই হবে, তার মধ্যে শেখ হাসিনা আছেন, তার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, এবং যারা হচ্ছে মানে সেই সময়ে শেখ হাসিনার সঙ্গে বা শেখ হাসিনার প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই নেওয়া হয়েছে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে? আচ্ছা, এটা একটা এজাম্পশন এবং পলিটিক্যাল এজাম্পশন। লেট মি ক্লিয়ার মাই পজিশন। আই এম নট এ পলিটিক্যাল ম্যান। I do not belong to any school of political thought, but I am a well-intentioned lawyer. তো পলিটিক্যাল ব্যাখ্যা আমি দিতে পারবো না। তবে যে কোনো আইন যদি অপ্রেসিভ হয়, কোনো আইন অপ্রেসিভ হয়, এর ইতিহাস বিরল না, অনেক দেশে আছে। এটাকে বলে আমরা অ্যাবিউজ অফ দি প্রসেস। যদি কোনো আইনকে অ্যাবিউজ করা হয় এবং অ্যাবিউজ করার প্রচন্ড সুযোগ থাকে, তাহলে ডেফিনেটলি দ্যাট ক্যান বি ইউজড এজ এ টুল অফ অপারেশন। এখন এই আইনটা কি হয়েছে না হয়েছে আমরা আগেও দেখেছি, এই আইসিটি একটি বিচার হয়েছে, এখনো দেখছি। তো সেটা বিচারের ভার থাকবে বিচারের আগে যে কারণে আইসিটি অ্যাক্টের সমালোচনা করেছি, আন্তর্জাতিকভাবে সমালোচনা হয়েছে, এবারও তো সেই একই কারণে মানে বলা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি এটার বিরুদ্ধে একটি স্টেটমেন্ট দিয়েছে, আপনি দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন। আমি দেখেছি। আপনি দেখেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এবং এই যে হঠাৎ করে সাংবাদিকদের জড়িত করা হলো এই আইসিটি অ্যাক্টেও, এটা তো আসলে ধরুন একই কারণে আবার যদি কখনো সরকার পরিবর্তন হয়, তখন তো আবার এদেরকেও, এখন যারা আইসিটির সাথে যুক্ত আছেন, তাদেরকেও তো কাঠগড়ায় দাঁড়া করানো হবে। এটা কি চলতেই থাকবে? সেটা তো সময়ের ব্যাপার। তবে এখন যেটা হচ্ছে, আমি আশা করব উইথ দি অ্যাডভেন্ট অফ দি পলিটিক্যাল গভর্নমেন্ট ইন পাওয়ার, আমি আশা করি যে বিষয়টা স্বচ্ছতার দিকে এগোবে। 2 নম্বর হলো, এখন কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হয়নি, চলমান। তো আমরা আশা করতে দোষের কিছু না, এবং আমি মনে করি সিচুয়েশন উইল গ্রাজুয়ালি বিকাম অলরাইট, যেখানে আমরা উই শুড বি এবল টু সিক জাস্টিস। আচ্ছা, আপনি যে আইসিটি অ্যাক্টের আগের কথা এখনকার কথা বলছেন, সেইটা আমি অ্যাবাউট দি স্কোপ অফ ট্রায়াল বাই দিস আইসিটি, যে কেসটার কথা যদি বলেন, তাহলে আমি আবারও বলবো যে এই কেসটি নর্মাল ফৌজদারি আদালতে হইলেই ভালো হইতো। সেটাও তো একটা কোর্ট। এখন প্রশ্ন হলো, আমরা যদি সব কেসই আইসিটিতে দেই, নাও ইভেন নাও দি নাম্বার অফ কেসেস কামিং আপ, মানে যেটা আমি অ্যাপ্রিহেন্ড করতেছি, যে আমাদের যে আইসিটি যে ট্রাইব্যুনাল 2টি আছে এখন, ট্রাইব্যুনাল 1 and 2 ইজ নট এনাফ। তাহলে কতদিন চলবে? ট্রাইব্যুনাল তো করা হয় খুব দ্রুত বিচারটা নিষ্পত্তি করার জন্য। তো সেই স্পিরিট অফ দিস আইসিটি অ্যাক্ট ইজ টু কুইক ডিসপোজাল অফ দ্য কেস। সেই ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউতে কতটুকু আমরা সাকসেসফুল হবো, ইট রিমেইনস টু বি সিন। আর একটি হলো যে ইভেন বই পুস্তকেও বলা আছে, আমি আপনাকে একটা বইয়ের কথা মেনশন করি, মানে বিকজ আমি আফটার আই স্টার্টেড ওয়ার্কিং এই আইসিটিতে, আমি এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সংক্রান্ত অনেক বই কালেক্ট করেছি। বইটির নাম আমি আপনাকে দেখাই, দিস ইজ দ্য বুক। বইটির নাম হলো
ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, দি স্ট্রাগল ফর গ্লোবাল জাস্টিস। বইটি লিখেছেন জিওফ্রে রবার্টসন কিউসি। এই পৃষ্ঠায়, এই বইয়ের 580 এবং 581 পৃষ্ঠায় লেখা আছে যে দ্য কাম্বোডিয়ান কোর্ট at least does not pretend to be international. Its name identifies it as an extraordinary chamber in the court of Cambodia. ওর বলছে যে কম্বোডিয়াতে যে কোর্টটা করেছে সেটাকে তারা ইন্টারন্যাশনাল কোর্ট বলে নাই, তারা নাম দিয়েছে এক্সট্রাঅর্ডিনারি চেম্বার্স অফ দ্য কোর্ট অফ কম্বোডিয়া। নেক্সট সেন্টেন্সটা লিখেছে, সেটা হলো দ্য অপোজিট ইজ ট্রু ইন বাংলাদেশ। দিস ইজ ইম্পর্টেন্ট। অপোজিট ইজ ট্রু ইন বাংলাদেশ. It has an international crimes tribunal established under the International Crimes Tribunal Act 1973, about which there is a very little that is international. So, আরো বই পুস্তক আছে। আরেকটা বই আছে যে মানে সেটা আপনার নুরেমবার্গ ট্রায়াল এর উপর একটা বই, সেখানেও লেখছে ইন্টারন্যাশনাল ক্যারেক্টারাইজেশন অফ দি ক্রাইম। ইন্টারন্যাশনাল ক্যারেক্টারাইজেশন, এবং এই বইতে এক জায়গায় লিখেছে বিকজ দি জাজ হ্যাজ টু বি ইন্টারন্যাশনাল ফ্রম ডিফারেন্ট কান্ট্রি, লয়ার হ্যাজ টু বি ফ্রম এ ডিফারেন্ট কান্ট্রি টু গিভ এ ইন্টারন্যাশনাল ফেভার অফ দিস কোর্ট। সেটা আমাদের এখানে মিসিং আছে আমার মনে হয়। ধরুন এই মুহূর্তে যদি কোনো ভিকটিম বা কোনো অভিযুক্ত বিদেশি আইনজীবী এখানে নিতে চান, তার পক্ষে কি নেওয়া সম্ভব? হ্যাঁ, প্রভিশন আছে বিদেশি আইনজীবী, তবে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই দি বাংলাদেশ বার কাউন্সিল। এটা কোনো বাধা নাই। আপনি এই মুহূর্তে কয়টি কেস ডিল করছেন? কয়জনের আপনি আইনজীবী? তাদের নাম কি আমি জানতে পারি? আমি র্যাবের 7 জন অফিসার, 2টা কেস এখানে। ট্রাইব্যুনাল 1-এ আমি যেটা প্রথম থেকেই আছি, ট্রাইব্যুনাল 1-এ আমি 7 জনকে রিপ্রেজেন্ট করতেছি। কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল KM আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, and Colonel Momen, Lieutenant Colonel Sarwar, and Lieutenant Colonel Saiful Islam Suman. আর ট্রাইব্যুনাল 2-তে আমি নিউলি অ্যাপয়েন্টেড হয়েছি, মানে ওকালতনামা জমা দিয়েছি। সেটা হলো যে একরামুল হক হত্যা মামলা 2018 সালের কক্সেস বাজারে। সেইখানে আই এম রিপ্রেজেন্টিং ব্রিগেডিয়ার জেনারেল মিফতা and Colonel Anwar Latif Khan and Brigadier General Brigadier General Mahabub Alam. আমি আপনাকে এখন যে প্রশ্নটি করব, আমি জানি না আপনি উত্তর দিতে পারবেন কিনা, উত্তর দিতে পারলে দেবেন। আপনার কাছে কি মনে হয়, আপনি যে প্রত্যেকের ইয়েগুলো দেখলেন, সেনা আইনের বদলে সেনা আইনে তারা তো সবাই সিটিং, আসলে বেশিরভাগই, আসলে সবাই নয়, বেশিরভাগই সিটিং সেনা কর্মকর্তা, সেনা আইনে বিচার না হয়ে তাদেরকে কেন এই আইসিটিতে নেওয়া হলো? এবং এটা কি বাংলাদেশের যে মানে বিচার পাওয়ার যে ন্যায্যতা, বিশেষ করে বাহিনীর সদস্যগুলোর, তা কি লঙ্ঘন করা হলো কিনা? অ্যাকচুয়ালি এখন যে ট্রাইব্যুনালের কথা বলছি সেটাও কিন্তু লিগালি কনস্টিটিউটেড ট্রাইব্যুনাল। এবং আপনি যে সেনা আইনের কথা বলছেন, আর্মি অ্যাক্ট 1952, সেখানে যে আইন আছে সেই আইন অনুযায়ী সেকশন 59 সাবসেকশন 2 আর্মি অ্যাক্ট 1952-তে সেটাতে বলা হয়েছে যে কি কি কেস ট্রাই করতে পারবে আর্মি অ্যাক্ট বাই কোর্ট মার্শাল। সেখানে ডিফারেন্ট কাইন্ড অফ কোর্ট মার্শাল আছে, জেনারেল কোর্ট মার্শাল, ডিস্ট্রিক্ট কোর্ট মার্শাল, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, সংক্ষেপে যেটা FGCM বলা হয়। তো সেনা আইনের বিষয়টা হলো যে 3টা কেস ছাড়া আর বাকি সব কেস সেনা আইনের অর্থাৎ কোর্ট মার্শালে ট্রাই করা যায়। যেই 3টা কেস করা যায় না, সেই 3টা কেস হলো মার্ডার, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এন্ড রেপ। যদি এটা সিভিলিয়ান কাউন্টার পার্টির সাথে করা হয় তাহলে সেনা আইনে তাদের বিচার করা যাবে না। এখন আসেন, এই যে আপনার যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির কথা বলা হচ্ছে, এগুলো যদি আপনি এইভাবে ব্যাখ্যা করেন, অনেকে বলার চেষ্টা করছে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এটা তো সেনা আইনে নাই, উল্লেখ নাই ওই 3টার মধ্যে। কিন্তু এখানে আমার ব্যাখ্যা হলো যে 1 নম্বর প্রশ্ন হলো এটা আসলে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে কিনা, এটা ওয়াইড স্প্রেড ছিল কিনা, এটা সিস্টেমেটিক ছিল কিনা, এটা টার্গেটেড পপুলেশন ছিল কিনা, এটার একটা প্রশ্ন তো আছেই।
তাছাড়া আপনি যদি যেই ডিফাইন করেছেন, যেইভাবে বলতে চেয়েছেন গুমের বিষয়টা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হইতে হলে গেটওয়ে হলো অ্যাবডাকশন। আগে তো আপনাকে অ্যাবডাক্টেড করতে হবে। তারপর তো অ্যাবডাকশন, আমি তো এতক্ষণ যে আপনাকে প্যানেল করতে গিয়ে শোনাইলাম সেকশন গুলা, এগুলো তো এখানে আছে। অ্যাবডাকশনের শাস্তি আছে, রংফুল কনফাইনমেন্ট ইন সিক্রেটের শাস্তি আছে, বিচার আছে। সো আমরা তো এটা জেনারেল ফৌজদারি আদালতে নিতেই পারতাম। এখন ইফ দিস কেস ইজ ট্রায়াবল বাই নর্মাল, দ্যাট মিনস দি ন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, তাহলে সার্ভিং সেনা অফিসারদের বিচার কোর্ট মার্শালে হইতে পারে, এতে আমি কোনো বাধা দেখি না। এখন প্রশ্ন হলো যে মিলিটারি কোর্ট ইজ এ ক্রিমিনাল কোর্ট, ইজ এ ভেরি কম্পিটেন্ট কোর্ট, এবং মিলিটারি কোর্টে খুব দ্রুত এবং বিচার হয়। প্রত্যেকটা কোর্টই ন্যায় বিচার করে। সো ইজ দি কেস অফ কোর্ট মার্শাল। কোর্ট মার্শালের বিচারের স্বচ্ছতা, প্রক্রিয়া নিয়ে কোন রাদার, এটা আরো তিনটা অ্যাডভান্টেজ আছে। যে মিলিটারি কোর্টস, এই যে আপনার নুরেমবার্গ ট্রায়াল হলো, তারপর টোকিও ট্রায়াল, এগুলো কিন্তু মিলিটারি কোর্ট ছিল। আপনি গুগল করেন কেন মিলিটারি কোর্ট হয়েছে, বিকজ ওইসব ক্ষেত্রে কালেকশন অফ এভিডেন্স, তারপরে মিলিটারি লজিস্টিক পাওয়ার, এগুলো সব ওদের ফ্যাসিলিটি বেশি। লাইক মিলিটারি কোর্ট ইচ্ছা করলে যত সহজে এই সংক্রান্ত এভিডেন্স কালেক্ট করতে পারবে, অন্য কোর্টের জন্য একটা ডিফিকাল্টি আছে। আরেকটা হলো, উই হ্যাভ টু সি দি স্পিরিট অফ দ্য মিলিটারি ল। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ দ্য রেজিমেন্টেড লাইফ টু, ইন অর্ডার টু কিপ দি স্ট্যান্ডার্ড অফ ডিসিপ্লিন আপ। আমাদের যদি কেউ অপরাধ করে সামরিক বাহিনীতে, তখন তাকে দ্রুত বিচারের আওতায় এনে যদি দোষী সাব্যস্ত হয়, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আরেকটি কথা, সেটা হলো কোর্ট মার্শালের রায়ের বিরুদ্ধে কিন্তু অ্যাপিলও চলে না। সো ইট ইজ মোর, আমি বলবো আরো কঠিন। তো সেই ক্ষেত্রে লিগালি কনস্টিটিউটেড কোর্ট, আমি যেটা বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে বিচারটা হলে বিচারটা স্বচ্ছ হবে এবং দ্রুত হবে। সেই ক্ষেত্রে আমি সার্বিক বিবেচনায়, and whatever the little study I have done about the international crimes, তারপরে এই যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নুরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, এন্ড দিস, আমি মনে করি এটা মিলিটারি ট্রাইব্যুনালে হইতে পারতো। ডক্টর ভুঁইয়া, মানে আরো একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরুন আপনি মানে এই যে যাদেরকে এখন ট্রাই করা হচ্ছে, যাদেরকে এখন বিচারের আওতায় আনা হয়েছে, মানে তাদের মূল অভিযোগটা আসলে মানে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত যারা আছে তাদেরকে নিয়ে এসে, বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গিবাদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছে। সেই জঙ্গিরা মুক্ত হয়ে গেছে, সেই জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে 2024 সালে। তাদেরকে যারা জিজ্ঞাসাবাদ করেছিল, তাদেরকে যারা বিচারের আওতায় এনেছিল, তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। ব্যাপারটা আসলে বাংলাদেশের জন্য রাষ্ট্রীয়ভাবে কতটা কনফ্লিক্টের জন্ম দিচ্ছে, আমাকে বলুন তো। এটা হলো যে ধরেন আপনি যেটা বলেছেন, এই ধরনের যখন আমরা জেরা করি, ক্রস করি, তখন এই ধরনের প্রশ্ন আমরা করে থাকি। এবং যারা যারা ভিকটিম হিসেবে এখানে সাক্ষ্য দিতে এসছে, তাদের ব্যাকগ্রাউন্ড ডেফিনেটলি উই আর কালেক্টিং এন্ড উই আর টেকিং অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস সো দ্যাট উই আর হেল্পিং দি ট্রাইব্যুনাল। অ্যাকচুয়ালি উই আর দি অফিসার্স অফ দি কোর্ট, বোথ দি প্রসিকিউশন এন্ড দি ডিফেন্স। আমরা যথাসাধ্য আমাদের, আমি বিশেষ করে ডিফেন্স সাইড, এন্ড আই এম শিওর দি প্রসিকিউশন টিম উইল অলসো ডু দি সেম, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন এন্ড হেল্প এন্ড অ্যাসিস্ট্যান্স উইল প্রোভাইড টু দি কোর্ট, যাতে কোর্ট সঠিক সিদ্ধান্তে, ট্রাইব্যুনাল সঠিক সিদ্ধান্তে আসতে পারে। আমরা উই আর নট লিভিং এনি স্টোন আনটার্ন টু মেক দি এফোর্ট এ সাকসেস, যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়। আরেকটি কথা আমি সবসময় বলি, প্রসিকিউশনের কথায় যদি আসি, প্রসিকিউশন ইজ ফর জাস্টিস। প্রসিকিউশনের দায়িত্ব হলো যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়, সেই জন্য সব স্টেপস নেওয়া। এতে যদি প্রসিকিউশনের প্রয়োজন হয়, ডিফেন্সের পক্ষেও যদি যায় কিছু, সেটা তিনি করতে পারেন, বিকজ প্রসিকিউশনের কাজ হলো, এই যে আইসিটির প্রসিকিউশন সম্পর্কে তো ইতোমধ্যে সংবাদপত্রে যেসব মানে অনিয়মের কথা প্রকাশিত হয়েছে, ঘুষ গ্রহণ, তারপরে শেষে রাজসাক্ষী ক্রয় বিক্রয় এবং নানা রকমের অভিযোগ ইতিমধ্যে প্রসিকিউশন সম্পর্কে এসেছে। সবচাইতে বড় কথা, 2024 সালে যখন এই আইন কি সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশে নতুনভাবে এই 2024-এর অপরাধকে সংযুক্ত করা হয়, তখন আমরা দেখতে পেলাম যে এই আইনে
নানা রকম ফাঁক ফোকর তৈরি হয়েছে, এবং যিনি প্রধান মানে প্রসিকিউশনের প্রধান হিসেবে কৌশলী হিসেবে যুক্ত হলেন, তিনি তো আসলে ছিলেন মানে যুদ্ধাপরাধীদের আইনজীবী। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি আপনি যেই কথাগুলো বলেছেন এ ব্যাপারে আমার আমি পত্রপত্রিকায় যতটুকু দেখেছি আপনার মতো, এর বাইরে আমি জানি না। তারপরে এই যে ঘুষ গ্রহণের কথা বলেছেন, এটা যদি হয়ে থাকে আমি শিওর যে কর্তৃপক্ষ সেটা খতিয়ে দেখবেন। আর আগের যে প্রসিকিউশনের কথা বলছেন, তিনি তো এখন নাই, চিফ প্রসিকিউটর এখন আর নাই। এখন যিনি আসছেন তার সাথে আমরা এখন কাজ করছি, সুতরাং আমরা আগের বিষয় গুলি নিয়ে এখন আর ভাবছি না। আচ্ছা, আমি আপনাকে মানে কয়েকটি শেষ প্রশ্ন করব, কারণ আমাদের সময়টা আমাদের অনেকখানি আমরা সময় নষ্ট করে ফেলেছি। সেটা হচ্ছে যে আপনাদের পরিদর্শনের সময় কথিত মানে নির্যাতনের কোনো প্রত্যক্ষ আলামত আপনারা দেখেছেন কিনা? রক্তের চিহ্ন, বন্দীদের লেখা, শেকল, নির্যাতনের সরঞ্জাম, নথিপত্র বা যা ফরেনসিক ভাবে পরীক্ষার যোগ্য কোনো বস্তু আপনারা দেখতে পেয়েছেন কিনা, নাকি বহু বছর আগের অভিযোগ প্রমাণের ক্ষেত্রে ঘটনাস্থলটি এখন আর আসলে নির্ভরযোগ্য আলামত নেই সেখানে? অ্যাকচুয়ালি আপনি যেই আলামতের কথা বলেছেন এমন কিছু আমি দেখিনি। আর এটা দীর্ঘদিন পরে গিয়েছি। তারপর যেটা আপনি বলতে চাচ্ছেন, একটা জিনিস শুধু আমি যেটা বলতে পারি, সাউন্ড, ফর্মাল চার্জে বলা আছে সাউন্ডের কথা, প্লেনের শব্দ, ট্রেনের শব্দ, এরকম কোন শব্দ পাওয়া যায় না। এবং এটা আমি বলেছিও যে গুম কমিশনও এই ধরনের রিপোর্টেডলি কিছু কমেন্ট করেছে যে না, কই, আমরা তো কোনো ট্রেন প্লেনের শব্দ। এটা আরেকটি কথা হলো যে প্লেনের শব্দ আপনি ঢাকার সময় ঢাকা শহরের কয়েক মাইল রেডিয়াস ধরে আপনি প্লেনের শব্দ শুনতে পাইতে পারেন। কিন্তু হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে না? জি জি। যে প্লেনের শব্দের কথা, প্লেনের শব্দ ধরেন কয়েক মাইল রেডিয়াস ধরেই ঢাকা শহরের প্লেনের শব্দ শোনা যেতে পারে। প্লেনের শব্দ যদি শোনা যায়ও, ডাজ ইট রিয়েলি মিন যে এইটা ওই ঘটনাস্থলে যেটা ইন্ডিকেট? এগুলা আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্টের বিষয়। কালকে তো ধরুন মানে কালকে যখন আপনারা গেলেন তখন তো মানে ওখানে বলা হচ্ছে ওখানে নাকি এখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকেও বন্দি রাখা হয়েছিল, এই কথাও বলা হয়েছে। এটা আমার নলেজে নাই, এটা আমার জানা নাই। আমাকে আরেকটি প্রশ্নের উত্তর দিন যে বাংলাদেশের প্রচলিত আইন কি বলে? ধরুন কাউকে জঙ্গিবাদের মানে অভিযোগে কাউকে অ্যারেস্ট করা হলো, তাকে জিজ্ঞাসাবাদের জন্য টিএফআই সেলে আনা হলো, তার কতখানি আইনি সুরক্ষা আছে বা কতখানি পর্যন্ত একজন মানুষকে জিজ্ঞাসাবাদের নামে তাকে কি কি করা যাবে, কি কি করা যাবে না? কারণ এখানে তো তাই হয়েছে। অ্যাকচুয়ালি যদি আপনি আইনের কথা বলেন, যে কোনো অপরাধীকে অ্যাপ্রিহেন্ড করলে উইদিন 24 hours, as it is guaranteed by Article 33 of our Constitution, তো ওই 24 ঘন্টার মধ্যে আপনার কোর্টে সোপর্দ করতে হবে। এরপরে যদি আপনি তার কাছ থেকে কোনো তথ্য বের করতে চান, তাহলে আদালতের কাছ থেকে সে অনুমতি নিতে হবে, রিমান্ডে নিতে হবে। এবং এই 24 ঘন্টা টাইম ফ্রেম এর বাইরে যদি কিছু করা হয়, তাহলে সেটা ডেফিনেটলি ডেভিয়েশন ফ্রম দি ল। এখানে আমার যেই ক্লায়েন্টদের যেই চার্জের কথা বলেছে, সেখানে আমি চার্জের মধ্যে যাদের নাম দেখেছি তারা তো র্যাবের কর্মরত ছিল, তাদের কাজ ছিল ক্রিমিনাল ধরা এবং আইনে সোপর্দ করা। এবং সো ফার এজ দি ডকুমেন্ট ইজ কনসার্ন, আই ফাউন্ড যে তারা 24 ঘন্টার মধ্যেই, যেটা চার্জে উল্লেখ আছে, তারা হয় থানা অথবা থানার মাধ্যমে তারা কোর্টে দিয়েছে। তো এখানে অনেক বিষয় আছে যেগুলো আমরা সময় মতো ট্রাইব্যুনালে উপস্থাপন করব। এখন প্রশ্ন হলো যে প্রত্যেকটা আইনেরই আবার এক্সেপশন আছে। এখন দেশে তো শান্তিকালীন সময়, যুদ্ধকালীন সময় আমরা যখন বহিঃশত্রুকে যখন আক্রমণ করি তখন তাদেরকে যেইভাবে জিজ্ঞাসাবাদ করি, ডেফিনেটলি there is a difference। এখন দেশে শান্তিকালীন সময় আমার এই দেশের মানুষ যদি কেউ অপরাধ করে, আমরা এপ্রিহেন্ড করব এবং উইদিন দ্য ফ্রেম অফ টাইম, দ্যাট মিনস উইদিন 24 hours আমরা তাকে আদালতে উপস্থাপন করবো। তো নিয়ম মতো চলবে এবং সবকিছুই আইনে ক্লিয়ার ভাবে বলা আছে। এখন বিষয়টি হলো যে আমরা কে কতটুকু অ্যাপ্লাই করি আইনটা। ডক্টর ভুইয়া,
মানে আপনি যে মামলাটি এখন লড়ছেন খুবই সেনসিটিভ, যে মামলাগুলো এখন লড়ছেন খুবই সেনসিটিভ জি। মামলা, খুবই মানে মামলা, মানে রাষ্ট্রকে বদলে দেওয়ার মতো মামলা। হোলি আর্টিজানের ঘটনার ফর এক্সাম্পল, হোলি আর্টিজানের ঘটনার সঙ্গে সংযুক্ত এবং তার উপরে অনেকগুলো স্থানে জঙ্গি হামলার সঙ্গে সংযুক্ত অনেককে এনে এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাদেরকে অনেকদিন আদালতে প্রডিউস করা হয় না, সেটাও আমরা মানে এখন বুঝতে পারছি। এখন ধরুন আপনি যুদ্ধাবস্থার কথা বলছেন, সেটা তো বাংলাদেশকে অশান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কারণ এতগুলো বিদেশি মানুষ মারা গেছে। নট অনলি দ্যাট, সারা পৃথিবীতে বাংলাদেশে যে জঙ্গিবাদ ভয়াবহভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তার একটা প্রমাণ তৈরি হয়েছে সেই ঘটনার মধ্য দিয়ে। এক্ষেত্রে আপনি যখন মানে আদালতে মানে আপনার সওয়াল বা আপনার যুক্তি উপস্থাপন করবেন, নিশ্চয়ই এগুলোও থাকবে সেখানে, তাই তো? এইটা তো ইট ডিপেন্ডস অন দি সিচুয়েশন, যে প্রতিপক্ষ কি বিষয় উপস্থাপন করেন, কতটুকু করেন, ওইটা ইট উইল বি, আমার আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট উইল বি ডিক্টেটেড বাই হোয়াট মাই অপোনেন্টস ডাজ, এটার উপরে। তো নিঃসন্দেহে তখন কি আর্গুমেন্ট দিব এই মুহূর্তে তো ঠিক বলা যাচ্ছে না। প্রসিকিউশন টিএফআই সেলকে অপরাধ সংগঠনের স্থান হিসেবে চিহ্নিত করেছে, সেখানে মানে হয়েছে, মানে অপরাধ হয়েছে, কিন্তু কোন স্থানে গোপনে বন্দি রাখা হয়েছিল বলে প্রমাণিত হলেই মানে কি ধরেন আপনার মক্কেলের ব্যক্তিগত অপরাধ বা কমন রেসপন্সিবিলিটি প্রমাণিত হয়? প্রত্যেক না, আসামির সঙ্গে নির্দিষ্ট ঘটনা যুক্ত করতে কি ধরনের প্রত্যক্ষ প্রমাণ প্রয়োজন আসলে? আচ্ছা, প্রথমত হলো প্রসিকিউশন যা বলবে তা তার প্রমাণ করতে হবে। যদি তিনি বিয়ন্ড রিজনেবল ডাউট, আচ্ছা একটা জিনিস এখানে আপনাকে ক্লিয়ার করি এজ এ লয়ার, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স এর কথা হলো যে যদি কোনো অ্যাকিউজড কে শাস্তি দিতে হয় তাইলে তার বিরুদ্ধে যে এলিগেশনটা, দ্যাট হ্যাজ টু বি প্রুভড বিয়ন্ড রিজনেবল ডাউট, এটা আমরা সবাই জানি। আর লয়ার, নন লয়ার, অলমোস্ট অল সন্দেহাতীত ভাবে এডুকেটেড প্রমাণিত হতে সিটিজেন হবে। আমরা জানি। কিন্তু প্রশ্ন হলো যে এই বিয়ন্ড রিজনেবল ডাউট কথাটার মানে কি? দিস ইজ এ কোয়েশ্চেন। এই কথাটার অর্থ হলো এভরি লিঙ্ক ইন দি চেইন অফ এভিডেন্স, আই রিপিট, এভরি লিঙ্ক ইন দি চেইন অফ এভিডেন্স হ্যাজ টু বি প্রুভড। একটা মানে জাহাজকে যখন আমি আপনি বাংলা নোঙর করি, করেন, আমি বাংলা করে দেই এটা আমার দর্শকের জন্য, যে জি, প্রত্যেকটি বিষয় সন্দেহাতীত ভাবে প্রমাণিত হতে হবে। কারেক্ট। এবং এটা শিকলের মতো, আমি আরো সহজ করে দিই। ধরেন একটা জাহাজকে আপনি নোঙর করলেন মোটা শিকল দিয়ে, ওই যে প্রত্যেকটা শিকলের চেইনের একটা লিঙ্ক থাকে না? জি, একটা লিঙ্ক যদি মিসিং হয় তাহলে আপনি শিকল যতই শক্তিশালী হোক, জাহাজ কি নোঙর হবে? হবে না। কিন্তু সিমিলারলি যে এই সেটা যে কি চেইন, সেটা কি ধরুন এর প্রথম যে রায় হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড, মানে কামাল সাহেবের বিরুদ্ধে মৃত্যুদণ্ড, সেক্ষেত্রে কি প্রমাণিত হয়েছিল? সেক্ষেত্রে প্রতিটা শিকল আমি প্রমাণিত সেটা হয়েছিল? ওইটার তো আমি লয়ার ছিলাম না, আমি তো কোর্টরুম প্রসেসের উপস্থিত ছিলাম না, আমি সেটা কিন্তু সঠিকভাবে বলতে আপনি পারবো একজন না। লয়ার হিসাবে এই এই মামলার রায়গুলো দেখছেন, কারণ আপনি তো এই মামলা, আপনাকে একই ধরনের না, মামলা আমি তো একটা পত্র দেখতে হবে। পত্রিকায় যেটা হুম, দেখছি হুম। সেটা, বাট যেহেতু কোর্টরুমে আমি উপস্থিত ছিলাম না, ডেফিনেটলি সেখানে আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না। কিন্তু আমি যেটা থিওরিটিক্যালি যেটা বলছি যে ওই লিঙ্কটা প্রমাণ করতে হবে। আপনি যদি লিঙ্ক প্রমাণ করতে চান, যদি একটা লিঙ্ক মিসিং থাকে তাহলে আপনি ক্রিমিনাল লতে তাকে শাস্তি দিতে পারবেন না। এখানে আরেকটি কথা, সেটা হলো যে আমাদের এখানে কিছু আইন, আপনার সাক্ষ্য, যেহেতু আপনি সাক্ষ্য প্রমাণ আইন। অপ্রমাণের কথা, প্রুফ নট প্রুফ ডিসপ্রুভের কথা যদি আসেন, তাহলে আমাদের যে 1972 সালের সাক্ষ্য আইন, সরি 1872, এভিডেন্স অ্যাক্ট 1872, যেটা আমাদের দেশে চলতো, সেই অনুযায়ী আপনার সাক্ষ্য প্রমাণ আনতে হবে, প্রমাণ করতে। কিন্তু আইসিটি অ্যাক্টে বলা আছে যে এই আইসিটি অ্যাক্টে আপনার সিআরপিসি 1898 এবং এভিডেন্স অ্যাক্ট 1872 উইল নট বি অ্যাপ্লিকেবল। এটার কারণও আছে, যুদ্ধক্ষেত্রে আপনি যদি এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী যান তাহলে হয়তো অপরাধীকে বিচার করা যাবে না। বাট আমার প্রশ্ন হলো যে এইখানে হইতে পারে এটা, আপনি একটি আইনকে বলতে পারেন যে দিস ল ইজ নট অ্যাপ্লিকেবল, বাট সেই ক্ষেত্রে লাইক এভিডেন্স অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল। এখানে বলা আছে, এভিডেন্স অ্যাক্টের কথা বলা আছে যে এখানে আপনার টেকনিক্যাল রুলস অফ এভিডেন্স উইল নট অ্যাপ্লাই, ইনস্টেড নন টেকনিক্যাল রুলস অফ এভিডেন্স উইল অ্যাপ্লাই। সেকশন 19 সাবসেকশন 5 এ বলা আছে এটা, আইসিটি অ্যাক্ট 1972। তাহলে হোয়াট ইজ টেকনিক্যাল রুল? টেকনিক্যাল রুল যদি বলেন তাহলে ওই যে রুলস অফ অ্যাডমিসিবিলিটি অফ দি এভিডেন্স,
কি আপনি অ্যাডমিসিবল করতে পারেন, কি করতে পারেন না, লাইক হেয়ারসে ডাজ নট হ্যাভ এনি এভিডেন্সিয়ারি ভ্যালু, টেকনিক্যাল রুল তাই বলে। কিন্তু আপনি যদি নন টেকনিক্যাল রুল অ্যাপ্লাই করেন তাহলে হেয়ারসে আপনি এভিডেন্স হিসেবে নেবেন। দ্যাট মিনস দি আইসিটি অ্যাক্টের আন্ডারে কনস্টিটিউটেড ট্রাইব্যুনালকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেইখানে এটা হইতে পারে। সেই ক্ষেত্রে আপনার ওই আইনের অধীনে এক্সস্টিভ রুল থাকতে হবে, রুলস অফ এভিডেন্স দেওয়া আছে এখানে, বাট ওইটা আমার মতে এক্সস্টিভ না, আরো স্বয়ংসম্পূর্ণভাবে একটা রুলস ইনকর্পোরেট করা দরকার ছিল বলে আমি মনে করি। আরেকটি হলো যে সিআরপিসির কথা যে বলা হয়েছে, এখন আপনি সিআরপিসি বাদ দেন, 1878 এর সিআরপিসি বাদ দিয়েও যদি আপনি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কথা বলেন চোখ বন্ধ করে, যেই কথাগুলো বললাম সেটা হলো যে এই যে প্রুফ বিয়ন্ড রিজনেবল ডাউট, এগুলো তো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কথা। এখন আপনি চোখ বন্ধ করে বললেও কিছু সাবস্টেনশিয়াল পোরশন অফ দিস মিলে যাবে সিআরপিসির সাথে। তখন যদি আপনি বলেন এটা তো সিআরপিসি, সেটা হলো না, ইট ইজ দি রুলস অফ, এটা হলো প্রিন্সিপালস অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। এই কিছু বিষয় আছে। তবে আরেকটি কথা আমি আপনাকে বলি যে পৃথিবীতে কোথাও এমন পলিসি বা তৈরি হয় নাই যেটা 100% লোক সমর্থন করে। বাট ইন দ্যাট কেস আমাদের কি করে না, দেখতে হবে দ্য রুলস আর দি পলিসিস অল দি ল হোয়াট এভার ইট ইজ, ইফ সাপোর্টেড বাই দি মেজরিটি ইজ এ গুড ল, ইজ এ গুড পলিসি। তো এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তবে আমরা যে কথাগুলা আমাদের মনে আসে, আমি বিশেষ করে আমি মহামান্য ট্রাইব্যুনালকে এটা বলি, ডেফিনেটলি ওনারা বিবেচনায় নিবে, এটাই আমি আশা করি। তারপরে আমার শেষ কথা হলো যে এই কেসগুলা অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে ট্রাই হইলে আমিও খুশি হব, এবং আই এম শিওর দ্য কনসার্ন অথরিটি উইল টেক ইট ইনটু কনসিডারেশন। আমি সর্বশেষ প্রশ্ন করছি আপনাকে, সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি অভিযোগ করেছেন র্যাবে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা দায়িত্ব পালন করলেও এই মামলায় সেনা কর্মকর্তাদের হ্যান্ড পিক করা হয়েছে। কোন কোন পদে পুলিশ বা অন্য বাহিনীর কর্মকর্তারা দায়িত্বে ছিলেন অথচ, বা কোন পদে দায়িত্বে ছিলেন অথচ তাদের তদন্ত বা আসামির তালিকায় আনা হয়নি, এই বাদ পড়াকে তদন্তের দুর্বলতা বলছেন নাকি পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে লক্ষ্যবস্তু করার আলামত বলছেন? মানে হ্যান্ডপিক বুঝিয়েছেন। এই কথাটা আমি বলেছি বিভিন্ন সময়, মিডিয়াতেও বলেছি, আমি ট্রাইব্যুনালের সামনেও বলার চেষ্টা করেছি। সেটা হলো যে আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিই আপনাকে। এরকম হয়েছে 10 দিন 15 দিন করে একজন পুলিশের ডিআইজি এডিজি অপারেশনের দায়িত্ব ছিল। এখানে আরেকটি কথা বলেনি আপনাকে, সেটা হলো যে আমি কিন্তু একজন রিটায়ার্ড উইং কমান্ডার এয়ারফোর্সের, সুতরাং মিলিটারি লটা, মিলিটারির প্রসেসটা আমি একটু ভালো বুঝি। শুধু তাই না, ডিউরিং মাই সার্ভিস ইন দি বাংলাদেশ এয়ারফোর্স আমি নাম্বার অফ কোর্ট মার্শালে বোথ প্রসিকিউটরও ছিলাম এবং ডিফেন্স লয়ারও ছিলাম। দ্যাট মিলিটারিতে বলে ডিফেন্ডিং অফিসার এন্ড প্রসিকিউটিং অফিসার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটা এক্সাম্পল দেই, কর্নেল আনোয়ার লতিফ খান, যেদিন ব্যারিস্টার আরমান সোকল মানে এলেস্ট অ্যাবডাকশনের কথা বলা হয়েছে, হি ওয়াজ রিপোর্টেডলি, দ্যাট মিনস যেটা আমি চার্জ ফর্মাল চার্জও পেয়েছি, মানে অ্যাবডাক্টেড হয়েছিল আগস্ট মাসের 2016 সালের আগস্ট মাসের 9 তারিখে, এবং ওই সময় দায়িত্বে ছিলেন একজন ডিআইজি, ওনার নাম ডিআইজি জলিম। তখন কর্নেল আনোয়ার লতিফ খান ছিল আমেরিকা বা দেশের বাইরে ছিল। এবং আরেকটি কথা আছে, আগস্টের 1 তারিখে 2016 সালে 21 আগস্ট 16 পর্যন্ত ডিআইজি জলিল ছিল এডিজি অপারেশনের দায়িত্বে, ঠিক আছে, কিন্তু তাদের নাম কিন্তু তার ফর্মাল চার্জে নাই। সো দেয়ার ইজ এ মিসিং লিঙ্ক। আরেকটি কথা বলি, যদি এডিজি অপারেশনদেরকে দায়ী করা হয় বা ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্সকে, এইখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই আমি, সেটা হলো যে এজ এন এক্স মিলিটারি ম্যান, সেটা হলো যে মিলিটারিতে তিনটি কথা বলা আছে, যে অ্যাপয়েন্টমেন্ট, স্টাফ অ্যাপয়েন্টমেন্ট, ইনস্ট্রাকশনাল অ্যাপয়েন্টমেন্ট এবং কমান্ড অ্যাপয়েন্টমেন্ট। তো আপনি যদি ইফ ইউ সি দি অর্গানোগ্রাম অফ দি র্যাব, ইউ উইল সি যে ওইখানে অনেকগুলো ব্যাটালিয়ন আছে, সম্ভবত 11টা না 15টা ব্যাটালিয়ন আছে, এবং হেডেড বাই দি হোল র্যাব ইজ হেডেড বাই এ পুলিশ অফিসার, যাকে আমরা মহাপরিচালক র্যাব বলি, and he is assisted by number of staff officers.
এবং এডিজি অপারেশন ইজ এ স্টাফ অফিসার, ডাইরেক্টর অফ ইন্ট ইজ এ স্টাফ অফিসার। স্টাফ রেসপন্সিবিলিটি তারা পারফর্ম করে, কিন্তু ব্যাটালিয়ন কমান্ডার যারা, তারা হলো কমান্ড রেসপন্সিবিলিটি কমান্ডার, এবং দে ডাইরেক্টলি রিপোর্ট টু দি ডিজি। সেইখানে আপনি ইউ ক্যানট হোল্ড, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার এক্সপ্লেনেশন হলো স্টাফরা তো অ্যাসিস্ট করে ডাইরেক্ট কমান্ড, তারা ব্যাটালিয়নস আর ইন্ডিপেন্ডেন্ট ইন টেকিং ডিসিশন, হাউএভার দে আর ডাইরেক্টলি অ্যান্সারেবল টু দি ডিজি। এখন প্রশ্ন হলো ব্যাটালিয়ন যা করে সেটা আবার আপনি হেডকোয়ার্টারে কতটুকু জানা? আমি যদি একটা ব্যাটালিয়ন আর একটা থানার ওসির কথা ভাবি, একটা থানার হেড হলো অফিসার ইনচার্জ, তিনি এভরিডে যে ক্রিমিনালকে অ্যাপ্রিহেন্ড করে সব কি আইজি কে বলে করে, অথবা সব কি এডিশনাল আইজিদেরকে বলে করা? ইজ ইট পসিবল? Similarly, battalions are given independent authority. 2024 সালের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক পুলিশ বলছেন তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন, তাদেরকে কেউ নির্দেশনা দিতে পারেনি, সময় পায়নি, সুযোগও হয়নি। আচ্ছা, এটা তো অন্য কোশ্চেন, সেটা একটা ভালো পয়েন্ট আপনি উঠেছেন। আমি এখানে একটা জিনিস ব্যাখ্যা করি, সেটা হলো যে আপনি এজ এ প্রাইভেট সিটিজেন অলসো, আপনি কিন্তু একটা জেনারেল এক্সেপশন বলতে কথা আছে পেনাল কোডে, যে আপনি নিজের জীবন এবং অন্যের জীবন রক্ষার্থে গুলি ছুড়তে পারেন, এবং একজন নারী তার সতীত্ব রক্ষার্থে গুলি ছুড়ে যদি কাউকে মেরে ফেলে, ইট উইল কাম আন্ডার দি জেনারেল এক্সেপশন, এবং সেখানে তার এখানে হি অর শি ক্যানট বি হেল্ড রেসপন্সিবল। এখন প্রশ্ন হলো, একটা হোমিসাইড আর একটা হচ্ছে আপনার মানে আত্মরক্ষার্থে গুলি, মার্ডার না, একটা হলো তিনটা জিনিস বলি আপনাকে ক্লিয়ার করি, এটা আমার যারা দর্শকবৃন্দ তাদের জন্য বুঝতে সুবিধা। একটা হলো মার্ডার, যেটা খুনের উদ্দেশ্যে খুন করে, সেকশন আন্ডার সেকশন 302। আরেকটা হলো কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, অর্থাৎ দোষযুক্ত নরহত্যা। এটা হলো লেস সিরিয়াস দেন দিস। এটা নরহত্যা সংগঠিত হয়েছে এবং নরহত্যাটা সংগঠিত হয়ে এখানে আপনার দোষ ছিল। আরেকটা হলো নেগলিজেন্ট হোমিসাইড, সেটা হলো আপনি কর্তব্যরত অবস্থায় আপনি গুলি ছুড়েছেন, একটা লোক মারা গেছে, একটা মব আপনাকে অ্যাটাক করতে এসছে, আপনি ইউ ওপেন্ড এ ফায়ার এন্ড সামবডি ডাইড। সেখানে আপনি একজন প্রাইভেট সিটিজেন হিসেবে আপনার সেলফ ডিফেন্স আছেই, আবার আপনি যখন দায়িত্বরত অবস্থায় আছেন, ইউ আর রেসপন্সিবল ফর প্রোটেকশন অফ দি লাইফ এন্ড প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, লাইফ অফ পিপল এন্ড প্রপার্টি অফ দি গভর্নমেন্ট অর এনি আদার প্রপার্টি অফ দি পাবলিক, তখন আপনি সেই প্রপার্টি রক্ষার্থে অথবা জীবন রক্ষার্থে গুলি করেছেন। সো এটা জেনারেল এক্সেপশনের মধ্যে আসবে, কিন্তু আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করে থাকেন, যেখানে আপনি হাঁটুর নিচে গুলি করতে পারতেন, সেখানে আপনি বলা হচ্ছে যে আপনি বুকে গুলি করেছেন এবং এটা কিল হয়েছে, মারা গেছে, তো সেইখানে আপনার ইনকোয়ারি হবে। আপনি ইনকোয়ারি হয়ে যদি দেখা যায় যে আপনি নেগলিজেন্স সেখানে আছে, বাট আপনি গুড ফেইথে গুলি করেছেন, তখন কিন্তু আপনার সেই দোষযুক্ত নরহত্যা অভিযুক্ত হবেন না, আপনি ওই খুনের অভিযোগে অভিযুক্ত হবেন না। তখন পেনাল কোডের 304 খ ধারায়, অর্থাৎ অবহেলাজনিত মৃত্যুর জন্য তাই হবেন, সেখানে সম্ভবত 5 বছর জেল হইতে পারে। এটা লেস করোনিয়াস। সো এই যে 3টা ক্যাটাগরি আছে, মানুষ মৃত্যুবরণ করলেই যে আপনার উপরে মার্ডার কেস হবে, হোমিসাইডের না, এটা হইতে পারে নেগলিজেন্ট কিলিং অফ হইতে পারে। ধন্যবাদ ডক্টর ভূঁইয়া, কারণ আমাদের অনেক সময় হয়ে গেছে। আমি কিন্তু আপনার কাছ থেকে আরো একবার, আপনি যদি সুযোগ দেন, আমি আরো কিছু প্রশ্ন আমার আছে, সেগুলো নিয়ে আরেকবার মানে আপনার সঙ্গে বসতে চাই, যদি আপনি আমাকে সুযোগ দেন। আশা করি আপনি দেবেন। মোস্ট ওয়েলকাম। জি, অনলি জিনিস আমি as I told you, আমি কোন পলিটিক্যাল ম্যান না, আমি কোন পলিটিক্যাল কথা বলি না। আমি আপনাকে পলিটিক্যাল প্রশ্ন একটাও করিনি, আমার ধারণা। আমি না, এইজন্যই বলছি আই এম থ্যাঙ্কফুল টু ইউ। এক্স্যাক্টলি, খুবই আইনের প্রশ্ন, আমি আইনের যত প্রশ্ন এবং আইনের, শুধু আইনের নয়, দেখুন মানে বাংলাদেশে এখন বিতর্কটা কি? বিতর্কটা হচ্ছে আইনের শাসনটা আসলে কি মানে হচ্ছে কিনা, মানে বলবৎ থাকছে কিনা, এই যে মানে বৃহৎ প্রশ্ন। আমি এই বৃহৎ প্রশ্ন নিয়ে আপনাকে প্রশ্ন করব, কারণ হচ্ছে আমি যে আইনের শাসনের ব্যত্যয় হচ্ছে অনেক ক্ষেত্রে। আমি নিজে মানে লেম্যান হয়ে, আইন সম্পর্কে অজ্ঞ হয়েও আমি আসলে দেখতে পাচ্ছি, এবং আমার চোখে যদি ধরা পড়ে, তাহলে আপনি তো একজন আইনজ্ঞ, আপনার তো আসলে অনেক ধরা পড়ে। অবশ্যই বলবো, এই যে আমি বললাম যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এলিমেন্ট আমি এখানে দেখছি, যেটুকু বলেছি আইনের দৃষ্টিকোণ থেকে। আরেকটা যেটা আপনি আইনের শাসনের কথা বলছেন, রুল অফ ল। রুল অফ লটা কি? রুল অফ ল অ্যাকচুয়ালি দেয়ার ক্যানট বি ডিভিশন অফ ল, ওয়ান ফর অর্ডিনারি অ্যানাদার ফর এক্সট্রাঅর্ডিনারি। সবার জন্য আইন সমান হবে, ইকুয়ালিটি।
তো তারপরেও অনেক ব্যাখ্যা, অনেক এক্সপ্লেনেশন এখানে আছে। নিশ্চয়ই যদি আমার ক্ষুদ্র জ্ঞানের পরিসরে আপনার প্রশ্নের উত্তর থাকে অবশ্যই আমি দিব। ভালো থাকবেন আর এজ এ লয়ার আই হ্যাভ মাই ফ্রিডম, অ্যাকচুয়ালি এভরিবডি হ্যাজ এ ফ্রিডম অফ এক্সপ্রেশন। আর আমার লয়ার হিসেবে এখানে একটি কথা আমি বলি, যেমন বললাম আপনাকে, প্রসিকিউশন ইজ ফর জাস্টিস। প্রসিকিউশন জাস্টিস, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে যা করার প্রসিকিউশন সবই করবে। এখন আমি ডিফেন্স লয়ার হিসেবে আমি বলি, ডিফেন্স লয়ার হিসেবে আমার একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে। কোন অপরাধী যদি এসে বলে আমি খুন করেছি, আমাকে বাঁচান, আমি কিন্তু আই এম নট সাপোজ টু ডিফেন্ড হিম, বিকজ আই ক্যানট ডু দ্যাট। এটা ইট উইল গো এগেইনস্ট দ্য স্পিরিট অফ মাই প্রফেশনাল কন্ডাক্ট, ইট উইল অ্যামাউন্ট টু প্রফেশনাল মিসকন্ডাক্ট। বাট এজ এ ডিফেন্স লয়ার আমার কাছে তারা যেটুকু বলবে সেই অনুযায়ী আমি যদি মনে করি আমি তাদের ডিফেন্ড করব, আমি করব। এবং আমি যাদের কেসটা নিয়েছি, এটা বলার অর্থ হলো এই, আমি দেখেছি, আমি আমার বিবেককে প্রশ্ন করেছি, নো আই থিঙ্ক দ্যাট আমার এরকম মনে হয় নাই যে এই কেসটা নেওয়া ঠিক হবে না। আমি নিজের মনকে কনভিন্স করেছি প্রথম, তারপরে আমি কেসগুলো নিয়েছি। এবং আমার যেমন অপরাধীকে সেভ করা আমার দায়িত্ব না, অপরাধীকে সেভ করা আমার দায়িত্ব না, তার বিনা অপরাধীকে সেটাও আমি করবো না। আমার দায়িত্বই সেটা যে একটা ইনোসেন্ট লোক যেন শাস্তি না পায়, এবং এই জন্য আই উইল গো অল আউট। অশেষ ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ।